সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা আজকেও গণিত বিষয়ে আলোচনা করব। তো আজকের বিষয় ক্লাস 8। তো আজকে একটু ব্যতিক্রম ক্লাস, যেহেতু আজকের তারিখ হলো 2026 1 মাস 1 তারিখ। তো সেজন্য যারা ক্লাস 7 থেকে ক্লাস 8-এ অষ্টম শ্রেণীতে এখন যোগদান করলা, তাদের জন্য এই নতুন ভিডিওটি। তো আজকে যেহেতু তোমাদের ক্লাস 7 থেকে অষ্টম শ্রেণী নতুন বইয়ে প্যাটার্ন বা ধারা বলা হয় আর কি, সিরিজ, এই টাইপের অঙ্কগুলো একবারই নতুন, এজন্য এই মৌলিক বিষয় শুধু আলোচনা করা হবে। তো কথা না বাড়িয়ে আজকে আমরা মূল বিষয়ে চলে যাই। তো ক্লাস 8 সাবজেক্ট ম্যাথ 2026 1 মাস 1 তারিখ। তো এখানে ফোন নাম্বার আছে, যদি মনে হয় কোনো কিছু কমেন্ট বক্সে কিছু লেখে চেষ্টা করব উত্তর দিতে, না বুঝলে। প্যাটার্ন বা ধারা অর্থাৎ সিরিজ একই জিনিস। তো এই প্যাটার্ন বা ধারার ক্ষেত্রে আমরা দুই ধরনের দেখতে পারি, একটা হলো গুণোত্তর ধারা ও সমান্তর ধারা। এখন এই গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা জিনিসটা আমরা আগে বুঝবো। তো প্যাটার্নটা হলো নির্দিষ্ট আকার বা কোনো আকৃতি, এটা তোমাদের নিজস্ব বেসিকে বুঝবা যে বাস্তব চিত্র হলো যে এই যে বোর্ডটা আছে এটা কার মতো, এটি একটি আয়তক্ষেত্র। এটি কি আয়তক্ষেত্র। তো এই বোর্ডটা আবার গোলও হইতে পারত, তাহলে তখন কি হইতো, সার্কেল হইতো বা বৃত্ত হইতো। এই যে নির্দিষ্ট আকারে একটা আকৃতি, এটাই তখন প্যাটার্ন। তো এই ক্ষেত্রে সংখ্যা, যেহেতু আমাদের সংখ্যা বা ডিজিট, তো এই ক্ষেত্রে সংখ্যা প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ, এইভাবে চলতে থাকবে এন সংখ্যক। তো এই ক্ষেত্রে এই যে বৃদ্ধি বা হ্রাস, যেখানে যেমন 24 আছে, 24 থেকে 20 আসলো, 20 থেকে 16 আসলো, অর্থাৎ ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং, মানে বাড়তেও পারে কমতেও পারে, তো দুটাই হবে আর কি। তো এক্ষেত্রে আমাদের দেখা যায় 3 থেকে 6, 6 থেকে 9, তাহলে আমাদের 3 থেকে 6, আবার কত আসলো 9 থেকে 12, তাহলে আমাদের প্রত্যেক পদের ব্যবধান হলো 3। 6 থেকে 9 মাইনাস করলে 3, এটাও আসবে 3। তাহলে আমাদের একটা নির্দিষ্ট হারে বাড়তেছে। এই যে নির্দিষ্ট হারে বাড়লো, এই জন্য এটাকে সমান্তর ধারা বলা হয়। মানে নির্দিষ্ট হারে যখন বাড়ে 10, 5, 20, 100, যে কোনো একটা নির্দিষ্ট হারে, তখন ওই রেঞ্জ অনুযায়ী বাড়ার কারণে ওটাকে বলা হয় সমান্তর ধারা। এরপরে যেমন এটা লেখা আছে 3, এখন 3-কে স্কোয়ার করলে 3 দ্বারা গুণ করি, যদি 3 3 9, এরপর 9-কে 3 দ্বারা গুণ করলে 27, 27-কে 3 দ্বারা গুণ করলে 81, প্লাস দিয়ে এন সংখ্যক। তাহলে আমাদের এখানে নির্দিষ্ট হারে বাড়লো। কী হারে বাড়লো? নির্দিষ্ট গুণ হারে। এখানে বাড়লো নির্দিষ্ট হারে, এখানে 3 গুণ হারে বাড়লো। 3 গুণ, যেহেতু 3 গুণ হারে বাড়লো, এই জন্য এটাকে বলা হয় গুণোত্তর ধারা। কী ধারা বলা হয়? গুণোত্তর ধারা। এরপরে এটা মাইনাস, অর্থাৎ কমতেছে, এখানেও 4 করে কমতেছে। তো যেহেতু 4 করে কমতেছে এন সংখ্যক পর্যন্ত, এখানে -4 করে কমার কারণে এটা নির্দিষ্ট হারে, এই জন্য এটা হলো সমান্তর ধারা। তো এখানে আমি একটি সূত্র লিখছি, এটা হলো ম্যাজিক বর্গের সূত্র। ম্যাজিক বর্গ সংখ্যা নির্ণয় করব। সেই ম্যাজিক বর্গ সংখ্যাটি কীরকম ধরে নিলাম, তাহলে এই ঘরগুলো আমার যদিও বাঁকা, ধরে নিলাম এগুলা বর্গঘর, প্রত্যেকটা ঘরের দৈর্ঘ্য প্রস্থ সমান। সারি, রো অর্থাৎ কলাম এবং সারি দুইটার ক্ষেত্রেই 3টা করে আছে। কলাম এবং সারি কয়টি আছে? 3টি। এইটার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে এই কর্ণগুলো, এদের যোগফল কত আসবে। যেহেতু 3, তখন কয়ের মান 3, যদি 4 বর্গের হয় কয়ের মান 4 হবে, 5 হলে 5। এখন ক 3, যেহেতু 3 দিলাম, 3-এর উপর স্কোয়ার প্লাস 1/2
বা 3 গুণন 3 3 9 রেখে 10, 10/2, 2 দ্বারা 10কে ভাগ করলে 5, 3 5 15 আসতেছে। কত আসতেছে? 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা হওয়ার কারণে আমাদের কত আসতেছে? 15 আসতেছে। আচ্ছা, এখন তাহলে আমরা এই যে মাঝের মিডল পয়েন্ট অর্থাৎ মাঝের ঘরটা আছে, এখানে আমরা 5 দিব। কত দিব? 5। তাহলে এখানে 5 দেওয়ার কারণে কি হবে? সহজে মিলানো যাবে। আবার 5 দেওয়ার কারণে সবগুলোতে 5 দিয়ে এটা করলে কেমন দেখায়? তাহলে এখানে 4 দিলাম, 5 আর 4 9, তাহলে 15 মিলে তা তো আরও লাগতেছে আমার 6। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা ম্যাজিক বর্গ এই বর্গের ঘরগুলো পূরণ করব, তখন মনে রাখতে হবে যে এক ঘর থেকে আর এক ঘরের ব্যবধানটা অল্প হবে, 1 বা 2। তাহলে 1 বা 2 এর মধ্যে থাকবে। তাহলে যেহেতু এদিক দিছি এদিকও, তাহলে এখানে দিলাম 4 দিলাম, এখানে তখন 6 দিলাম। তাহলে আমাদের এখানে কত দিলে 10, এখানে 6 6 12 আর 3 দিলে 15 আসতেছে। তাহলে এখন 4 4 8 আর এখানে 7 দেই, তাহলে কত হচ্ছে? 15, 5 3 8 আর 7 15। এরপরে 6 7 10 আর 5 দিলে আমার 15 আসতেছে, 6 7 10 আর 5 দিলে 15। তাহলে এটা হলো ম্যাজিক বর্গ সংখ্যা। আচ্ছা, এরপরে আমাদের a + n - 1 × d। ক্লাস 8-এর বইয়ে কিন্তু সূত্র আছে শেষ পদ, প্রথম পদ এবং পদ সংখ্যা দিয়ে। ভাষাগত ওটা বইয়ে দেখে নিবা, ওই সূত্র দিয়েও করা যাবে, আবার এটাও দিয়ে করা যাবে। এই সূত্রটা জানা থাকলে ক্লাস 9-এ সুবিধা হবে। এই জন্য চেষ্টা করবা যেটা তোমাকে ভালো লাগে সেটা দিয়ে করবা, ব্যাপার না। এখানে a মানে প্রথম পদ, অর্থাৎ এই যে 3 এটা হলো প্রথম পদ, পদ সংখ্যা, প্রথম পদ। এটা হলো আমার এর মান, পদ সংখ্যা হলো n, পদ সংখ্যা কি? n। তাহলে n পদ সংখ্যা -1, এটা সূত্রের d অর্থ হলো সমান্তর ধারা। এই সূত্রটা কিন্তু সমান্তর ধারায়। তাহলে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটি সূত্র। এই ক্ষেত্রে যদি সমষ্টি চাই, যদি বলা হয় এটা দেওয়ানোর পর বলা হলো যে 10তম পদ, তখন আমরা এই তম পদের সূত্র, এটা হলো তম পদ। আর যদি সমষ্টি বলে Sn, তাহলে এই ক্ষেত্রে আসবে n/2। তবে এগুলা সব সমান্তর ধারা। n/2 2ic + n - 1 × d, অর্থাৎ n হলো পদ সংখ্যা। যদি 10তম বলে n এর মান 10, 20তম বললে n এর মান 20। a মানে প্রথম পদ, n মানে হলো আমাদের পদ সংখ্যা, d মানে হলো দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। এরপরে আমরা তম পদ এবং পাইলাম হলো সমষ্টি। এরপর গুণোত্তর ধারা, অর্থাৎ দ্বিতীয়টির ক্ষেত্রে গুণোত্তর ধারা হলে ar⁴n - 1, অর্থাৎ যদি 20তম বলে তাহলে আমরা এর মান বসাবো কত? যেহেতু এখানে 3 ছিল, 3 বসাইলাম। আবার কি আছে? আর দ্বিতীয় পদ এবারে ভাগ হবে, তাহলে এবারে কি হবে? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এবারে ভাগ হবে। তাহলে 9কে 3 দ্বারা ভাগ করলে 3 আসতেছে। এরপর পদ সংখ্যা যদি 10তম হয়, 10 - 1, এটা ক্যালকুলেশন করে যা আসবে তাই উত্তর। এরপর সমষ্টি সূত্র একই, a × 1 - r⁴n 1 - r। আর এর মান হলো কত? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ। এরপরে 1 তো সূত্রের, a মানে প্রথম পদ, মান বসায় আমরা অঙ্কগুলো করব। তো এই মৌলিক বিষয়টি আজকে করানোর কারণ হলো, যেহেতু সবেমাত্র তোমাদের 26 সালের জানুয়ারি মাস, আশা করি তোমরা বছরটিতে সুন্দরভাবে নিয়মমাফিক পড়াশোনা করবা, স্যারদের কথা শুনবা, পিতামাতার প্রতি যত্নশীল হবা এবং তাদের কথা মতো চলবা, তাহলে জীবনে উন্নতি করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।